হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানবো আমাদের বিদায়ী যে অর্থ উপদেষ্টা রয়েছেন অর্থাৎ ডক্টর সালেউদ্দিন আহমেদ, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। তিনি দায়িত্ব থেকে চলে যাওয়ার আগে একটি উত্তরাধিকারী নোট, সেটা 29 পেজের একটি উত্তরাধিকারী নোট বর্তমান অর্থমন্ত্রীর জন্য রেখে দিয়েছেন। আমরা জানি বর্তমান অর্থমন্ত্রী হলেন জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। তার কাছে এই উত্তরাধিকারী নোটটি রেখে যাওয়া হয়েছে। এখানে পে স্কেল রিলেটেড কি কথা লিখে গিয়েছেন আমাদের বিদায়ী অর্থ উপদেষ্টা, একটি এর বাস্তবায়নের রোড ম্যাপ দিয়ে গিয়েছেন, কিভাবে বাস্তবায়ন করতে হবে এবং কেন বাস্তবায়ন করা প্রয়োজন, এর সকল বিষয় আমরা জেনে নিব এই ভিডিওতে। আপনারা জানেন যে পে স্কেল রিলেটেড সব ধরনের এক্সক্লুসিভ নিউজ এবং অথেন্টিক আপডেট আপনি পেয়ে যান ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আপনারা যারা এই ইউটিউব চ্যানেলে প্রথম এসেছেন অথবা পে স্কেল রিলেটেড এমন সকল এক্সক্লুসিভ এবং সত্য নিউজ, জল মেশানো নিউজ সবার আগে জানতে চান, তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না, কারণ আমরা জানি সকল প্রশংসা কিন্তু মহান আল্লাহ। তিনি চাইলে আমাদের যে ঈদ উল ফিতর আছে তার আগেই নবম পে স্কেলটি বাস্তবায়ন হয়ে গেজেট আকারে প্রকাশ পেতে পারে। এই জন্য কমেন্ট বক্সে সবাই আলহামদুলিল্লাহ লিখবেন, আমিও লিখবো, আপনিও লিখবেন। তাহলে আজকের ভিডিওটি চলুন আমরা জেনে নিই যে আমার কম্পিউটার স্ক্রিনে যে আমাদের 29 পেজের যে উত্তরাধিকারী নোট রেখে গিয়েছেন বিদায়ী অর্থ উপদেষ্টা নতুন অর্থমন্ত্রীর জন্য, সেটি কি এবং সেখানে পে স্কেল রিলেটেড কি কি বিষয় উঠে এসেছে। তাহলে চলুন আমরা দেরি না করে জেনে নিই পে স্কেল কিভাবে আর কখন বাস্তবায়ন হতে পারে। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা জেনে নেব যে আমাদের বিদায়ী যে অর্থ উপদেষ্টা ছিলেন তিনি কি জানিয়েছিলেন এবং পে স্কেল কীভাবে বাস্তবায়ন হবে এবং তার সকল আপডেট আমরা জেনে নিব এই ভিডিওতে। তাহলে চলুন এক এক করে আমরা জেনে নিই। পে স্কেল নিয়ে বিদায়ী অর্থ উপদেষ্টার বড় বার্তা। অন্তর্বর্তী সরকারের বিদায়ী অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ দায়িত্ব ছাড়ার আগে নতুন অর্থমন্ত্রীর জন্য 29 পৃষ্ঠার একটি বিস্তারিত উত্তরাধিকারী নোট রেখে গিয়েছেন। আপনারা প্রশ্ন করতে পারেন উত্তরাধিকারী নোট আসলে কি। উত্তরাধিকারী নোট এটা যে উপদেষ্টা এখন রয়েছেন ক্ষমতায়, তিনি কোন কাজটি করতে পারেননি অথবা পরবর্তী অর্থমন্ত্রীর কাছে তার কি প্রত্যাশা রয়েছে সেগুলো জানানোরই একটি মাধ্যম। এখানে 29 পেজের মাধ্যমে সে কি কি কাজ করেছে, কতটুকু বাকি আছে এবং পরবর্তী অর্থমন্ত্রী এসে এটি পড়ে যাতে বুঝতে পারেন যে পরবর্তী তার কি কি পদক্ষেপ নিতে হবে, সেজন্য উত্তরাধিকারী নোট রেখে দেওয়া হয়। সেই নোটে সরকারি চাকরিজীবীদের জন্য দ্রুত নতুন পে স্কেল বাস্তবায়নের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বর সঙ্গে তুলে ধরা হয়েছে। এটা শুনে খুবই ভালো লাগলো যে আমাদের অর্থ উপদেষ্টা অর্থাৎ বিদায়ী অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বুঝতে পেরেছেন যে সরকারি চাকরিজীবীদের কিন্তু দুঃখ দুর্দশা শেষ নেই। তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন, বিশেষ করে আর্থিক অবস্থা তাদের খুবই খারাপ। এখানে সরকারি চাকরিজীবীরা এত দুঃখ দুর্দশার ভিতরে থেকেও কিন্তু তারা আশা করেছিল যে অন্তর্বর্তীকালীন সরকার এটি বাস্তবায়ন করে দিয়ে যাবে, অর্থাৎ নবম পে স্কেলটি বাস্তবায়ন করে দিয়ে যাবে। কিন্তু শেষ দিকে এসে অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়নের পদক্ষেপ থেকে সরে আসলেন এবং শুধু তাদের গঠনকৃত জাতীয় বেতন কমিশন কর্তৃক যে রিপোর্টটি জমা দেওয়া হয়েছিল সেই রিপোর্টটি আমাদের সঙ্গে তুলে ধরে পরে বাস্তবায়নের কোনো কিছু না জানিয়ে একটি বাস্তবায়ন কমিটি মাত্র গঠন করে দিয়েই কিন্তু তারা তাদের ক্ষমতা থেকে সরে দাঁড়িয়েছে। তিনি উল্লেখ করেছেন সর্বশেষ পে স্কেল ঘোষণা করা হয়েছিল 2015 সালে। এরপর দীর্ঘ 11 বছর পেরিয়ে গেলেও নতুন কোনো পে স্কেল কার্যকর হয়নি। ঠিক শুনেছেন, একদম ঠিক কথা বলেছেন। আমরা অনেক সময় শুনি কিন্তু সরকারি চাকরিজীবীদের যখনই একটু সুযোগ সুবিধা বৃদ্ধির কথা বলা হয়, অর্থাৎ নতুন পে স্কেল বাস্তবায়নের কথা বলা হয়, তখন কিন্তু দেশের কিছু বুদ্ধিজীবী এবং বিভিন্ন জায়গার দেখা যায় অর্থবিদ বলে বসেন যে দেশে মূল্যস্ফীতি বেড়ে যাবে হচ্ছে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়ন করলে। কিন্তু এটা কিন্তু কেউ বলে না যে দীর্ঘ 11 বছর ধরে সরকারি চাকরিজীবীরা কোনো নতুন পে স্কেল পায়নি। তাহলে কেন দেশে এত চরম মূল্যস্ফীতি রয়েছে? যেহেতু সরকারি চাকরিজীবীরা বেতন পাননি বেশি, তাহলে তো মূল্যস্ফীতি হওয়ার কথা না। কিন্তু সেভাবে কিন্তু পৃথিবী চলে না। পৃথিবী তার আপন গতিতেই চলে এবং মূল্যস্ফীতি তার মতো বেড়েই চলে। এর জন্য সরকারি চাকরিজীবীদেরকে এটা বুঝিয়ে দমিয়ে রাখা যাবে না যে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ালেই মূল্যস্ফীতি বেড়ে যাবে। মূল্যস্ফীতির সাথে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। হ্যাঁ, অল্প একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু আমরা বারবার দেখেছি, বিশেষ করে এই পর্যন্ত মোট 8টি পে স্কেল হয়েছে। 8টি পে স্কেলের যখনই বাস্তবায়ন হয়েছে, যে অর্থ বছরে বাস্তবায়ন হয়েছে তার পরের অর্থ বছর যদি আমরা ভালোভাবে দেখি, বিশ্লেষণ করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোনোভাবেই এটি সত্যতা পাওয়া যায়নি যে পে স্কেল দিলেই হচ্ছে মূল্যস্ফীতি বেড়ে যাবে। তারপরে কথা হচ্ছে এই 11 বছরে দেশের জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি প্রায় 111% বৃদ্ধি পেয়েছে। ঠিক শুনেছেন, 111% বৃদ্ধি পেয়েছে বলে নোটে উল্লেখ করা হয়েছে। তার মানে বুঝতে পারলেন যে আগে যদি 1 টাকা ছিল, তাহলে এখন সেই 1 টাকা 11 বছর পরে এসে 111 টাকা হয়ে গিয়েছে। তাহলে বেতন কি আমাদের তা হয়েছে? বেতন আমাদের কিন্তু কোনোভাবে সেটি হয়নি। এজন্যই আমরা বলবো যে
সরকারি চাকরিজীবীদের কিন্তু মনের দাবি এবং প্রাণের দাবি এটি যে নবম পে স্কেলটি যত দ্রুত সম্ভব সেটি বাস্তবায়ন করতে হবে। আপনারা কমেন্ট বক্সে সবাই লিখে যাবেন যে পে স্কেলের প্রয়োজন কতটুকু রয়েছে। আমরা জানি সরকারি চাকরিজীবীরা কিন্তু কিন্তু ওনাদের কিন্তু এখন পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, তাদের কিন্তু কিছুই করার নেই। এখন তারা পরিবারের সদস্যদের নিয়ে একটু ভালো থাকতে চায়, কিন্তু সেটিও তাদের থাকা সম্ভব হয় না শুধুমাত্র এই অর্থনৈতিক দুর্দশার জন্য। অর্থনৈতিক দুর্দশা দূর হবে, নবম পে স্কেলটি বাস্তবায়ন হবে, গ্যাজেট আকারে প্রকাশ হবে, এটি সরকারি চাকরিজীবীদের মনের আশা। মূল্যস্ফীতির এই ঊর্ধ্বগতির ফলে সরকারি কর্মচারীদের প্রকৃত আয় উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। এটা তো আমরা সবাই দেখতে পেলাম। একই বেতনে কাজ করলেও বাজার দর বৃদ্ধির কারণে তাদের ক্রয় ক্ষমতা আগের তুলনায় অনেক কমে গিয়েছে। তার মানে বুঝতে পারেন 11 বছর আগে যে জিনিসের দাম 1 টাকা ছিল সেটা যদি এখন 111 টাকা হয়ে যায়, আমাদের বেতন তো তা বাড়েনি। এজন্যে আমাদের কিন্তু সরকারি চাকরিজীবীদের দুঃখ দুর্দশা প্রচুর বেড়ে গিয়েছে। সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান রক্ষা করতে হলে নতুন পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি, এমন মত দিয়েছেন তিনি। তার মানে তার মতামত দেখে আমরা বুঝতে পেরেছি তিনি কিন্তু খুবই পজিটিভলি ইঙ্গিত করে গিয়েছেন যে পে স্কেলের কার্যক্রমটি অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু শুরু করে দিয়ে গিয়েছিল, তারা কোনো কারণে এটি শুরু করেছে এবং সেই কারণটি অবশ্যই যৌক্তিক। তিনি এমনটি বলেছেন যে সরকারি চাকরিজীবীদের যদি একটু জীবনমান ভালো রাখতে হয় এবং তাদেরকে যদি এই চাকরিতে যদি এই সরকারি চাকরিটাকে যদি লুক্রেটিভ রাখতে হয় এবং যদি সরকারি চাকরিজীবীরা যারা রয়েছেন তাদেরকে দিয়ে যদি মানসম্মত সার্ভিস নিতে হয়, তাহলে কিন্তু অবশ্যই তাদের জীবনমান বাড়াতে হবে এবং সেখানে তাদেরকে ভালো বেতন উপহার দিতে হবে। তিনি ইঙ্গিত দিয়েছেন সরকারের ব্যয় কিছুটা বৃদ্ধি পেলেও কর্মীদের ন্যায্য দাবি বিবেচনায় নেওয়া উচিত। তার মানে এখানে আমরা সকলে জানি যে নবম পে স্কেলটি যেটি রয়েছে সেটি যদি দ্বিগুণ আকারে বেতন সবার বৃদ্ধি পায়, তাহলে সেখানে 70 থেকে 1,00,000 কোটি টাকা প্রয়োজন হবে। 70,000 কোটি টাকা থেকে 1,00,000 কোটি টাকা পর্যন্ত প্রয়োজন হবে। সেই টাকা কিন্তু অল্প নয়, আমরা সেটাও জানি। কিন্তু সরকার যদি এই ভয়ে থেমে যায় যে না অনেক টাকা খরচ হবে, সেজন্য কিন্তু কোনোভাবেই সরকারি চাকরিজীবীদের জীবনমান রক্ষা সম্ভব নয়। এজন্য নবম পে স্কেলটি এখন মৌলিক চাহিদা হয়ে গিয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য। রাষ্ট্রের প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে এবং দক্ষ জনবল ধরে রাখতে প্রতিযোগিতামূলক ও বাস্তবসম্মত বেতন কাঠামো প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেছেন। আমি এটা আগেই অনেক ভিডিওতে বলেছি যে দেখা যায় যে বেসরকারি খাতে যারা বেশি মেধাবীরা রয়েছেন তারা চলে যান, কারণ তারা সরকারি খাতে বেশি অর্থ যোগান দিতে পারেন না, মানে বেশি ইনকামই করতে পারেন না। তাহলে একজন মেধাবী যদি এখানে অর্থ কষ্টের অভাবে একটা সরকারি চাকরি থেকে রিজাইন দেন, তাহলে এর থেকে দুঃখের কি আছে? দেশের হয়ে কাজ করবে, এটাই তো প্রত্যেক দেশের নাগরিকের প্রধান এবং শেষ যে ইচ্ছা সেটা হওয়া উচিত। কিন্তু আমাদের এখানে আমাদের সরকারি চাকরিজীবীদের এতভাবে অর্থনৈতিকভাবে তারা দুর্বল হয়ে পড়েন যে এই চাকরি থেকে তাদেরকে চলে যেতে হয়। দীর্ঘ সময় পে স্কেল আপডেট না হওয়ায় কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে, এই বিষয়টি তিনি নোটে গুরুত্ব পেয়েছে। বিদায়ী উপদেষ্টা সুপারিশ অনুযায়ী নতুন অর্থমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর পে স্কেল বিষয়ে দ্রুত নীতিগত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে। সরকারি কর্মচারীদের প্রত্যাশা ও সুপারিশের ভিত্তিতে অচিরেই নতুন পে স্কেল প্রণয়ন ও গ্যাজেট আকারে প্রকাশের প্রক্রিয়া শুরু হতে পারে। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের বিদায়ী যে অর্থ উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু স্পষ্টভাবে কয়েকটি কথা বলে গিয়েছেন এবং আশা করব আমাদের যে নতুন অর্থমন্ত্রী অর্থাৎ জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি অনেক দূরদর্শিতা দেখাবেন। তিনি সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনে যে আশা রয়েছেন সেই আশাটা তিনি এই আশা থেকে সরকারি চাকরিজীবীদেরকে ভালো কিছু উপহার দেবেন। নবম পে স্কেলটি গ্যাজেট আকারে উপহার দেবেন, সেটি যদি ঈদের আগে হয় তাহলে তো কোনো কথাই নেই। তারপরে আমরা শেষ আপডেটগুলো জেনে নিব। পে স্কেল বাস্তবায়িত হলে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় বেতন কাঠামো পুনর্গঠন করলে প্রশাসনের স্থিতিশীলতা ও কর্মদম্য বৃদ্ধি পাবে এমন প্রত্যাশা উঠে এসেছে। তার মানে প্রশাসনের যে কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু অল্প অর্থ নিয়ে কোনোভাবেই ভালোভাবে তার সার্ভিস দিতে পারেন না। যখনই বেতন বাড়বে আপনার কিন্তু অ্যাকাউন্টেবিলিটি বাড়বে, আপনার নিজেরই মনে হবে যে সরকার আমাদের উপরে এত খরচ করছে, সরকারকে সবথেকে বেশি প্রয়োজনীয় সবথেকে বেশি যেভাবে আমরা আমাদের সার্ভিসটা দিতে পারি যে ভালোভাবে তার দিকে কিন্তু আমরা চেষ্টা করবো। এই জন্যে আশা করব যে আমাদের যে নতুন অর্থমন্ত্রী রয়েছেন তিনি অবশ্যই নবম পে স্কেলটি ঈদ উল ফিতরের আগেই বাস্তবায়ন করার চেষ্টা করবেন এবং আমরা মহান আল্লাহর কাছে দোয়া করব যে যেন আমাদের এই যে দীর্ঘদিনের আশা রয়েছে সেটি ঈদের আগেই পূরণ হয়। আমরা ঈদের নামাজ পড়তে পারি যেন নবম পে স্কেলের বেতন পেয়ে, এটাই আমাদের সকলের আশা থাকবে। এর জন্য কমেন্ট বক্সে কেউ আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না এবং আপনার মনের মতামত লিখবেন।
শেষ দিকে এসে আমরা জেনে নিব সব মিলিয়ে বিদায় বেলায় দেওয়া এই সুপারিশ সরকারি চাকরিজীবীদের জন্য একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা যাচ্ছে। নতুন পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। আমরা জানি নতুন পে স্কেল অর্থাৎ নবম পে স্কেল কিন্তু বাস্তবায়ন হবেই, কারণ বিএনপির ইস্তিহারে কিন্তু এটি স্পষ্টভাবে বলা রয়েছে যে নবম পে স্কেলটি তারা যথাসময়ে বাস্তবায়ন করবে। আজকে হোক কালকে হোক এটি বাস্তবায়ন তারা করবেই, কিন্তু আমরা সরকারি চাকরিজীবীরা সরকারের উপরে একটু চাপ রেখে যাব যাতে এটি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন যেন তারা করে। আপনারা জানেন পে স্কেল রিলেটেড সকল কার্যক্রম চলে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই বলবো যারা প্রথম এসেছেন অথবা আমার ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করা হয়নি, তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে সত্য এবং অথেন্টিক এবং এক্সক্লুসিভ নিউজগুলো পে স্কেল রিলেটেড সবার আগে আপনার কাছে চলে যাবে ভিডিওর মাধ্যমে। আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।